স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। নৈরাজ্য শব্দটি বাংলাদেশের রাজনীতিতে একটি ক্লিশে শব্দে পরিণত হয়েছে অনেক আগে। সরকারে বা বিরোধী দলে যারাই থাকুক, এই শব্দটি তারা নিয়মিত ব্যবহার করছে পরস্পরকে আক্রমণ করার জন্য। এই সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে মুখোমুখি অবস্থানে থাকা সরকার ও বিরোধী দলও এই ধারার বাইরে না। সম্প্রতি গ্রেপ্তার করা বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলেছে সরকার, আর বিরোধী দল বলছে তাদের নেতাদের কারাগারে পাঠিয়ে গণতন্ত্রকেই বন্দী করা হয়েছে। পরস্পরের এই মুখোমুখি অবস্থানে ঝুঁকিতে পড়েছে গণতন্ত্র, রাজনীতির মাঠে বাড়ছে আরও সংঘাতের আশঙ্কা। প্রতিহিংসা রাজনীতির বিষ বাষ্প আতঙ্কিত করছে সাধারণ মানুষকে। অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। 18 দলীয় জোটের 33 নেতা কারাগারে যাওয়ার কি প্রভাব পড়বে সামনের রাজনীতিতে? তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সর্বদলীয় ঐক্যমতের সম্ভাবনা কতটুকু? দমন নীতির মাধ্যমে রাজনৈতিক লক্ষ্য অর্জন কতটা সম্ভব? প্রধান নেতারা জেলে থাকায় এখন সরকার বিরোধী আন্দোলন জোরদারে কতটা সক্ষম বিরোধী দল? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত ও প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম AKBO লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত বা প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন বিরোধী দলের চিফ হুইপ জনাব জয়নাল ফারুক, আছেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব সোহরাব হাসান। স্বাগত আপনাদের। স্বাগত। আমরা জয়নাল ফারুক আপনার কাছে সরাসরি চলে আসি একটি প্রশ্ন নিয়ে, যে লাগাতার হরতাল থেকে গণ অনশন এর মতো, মানে প্রতীকী গণ অনশনের মতো কর্মসূচি, বিরোধী দল কি ঠিক পথে আছে, ঠিক পথে চলছে? হ্যাঁ, ধন্যবাদ। আজকের বাংলাদেশ অনুষ্ঠানে শ্রোতা দর্শক, বিশেষ করে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পরে আসলে টক শুধু উপস্থিত। আপনি জানেন আমি খুবই অসুস্থ, দেশে বাইরে ছিলাম। এর মধ্যে অনেক ইস্যু, অনেক রাজনৈতিক হরতাল সংগঠিত হয়েছে, হরতাল পালিত হয়েছে বাংলাদেশে। আপনি যে বলেছেন যে হঠাৎ হরতাল থেকে গণ অনশন, আজকে গণ অনশনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যে বক্তব্য রেখেছেন, সে বক্তব্যের আলোকে আমি কথাটা বলতে হবে যে উনি শেষ করার আগে কয়েকটি কথা বলেছেন যে সংঘাতের রাজনীতি আমি পছন্দ করি না, অস্থিতিশীল রাজনীতি আমি পছন্দ করি না, গাড়ি ভাঙ্গা রাজনীতি আমি পছন্দ করি না। কিন্তু যদি আমাকে বাধ্য করা হয়, অস্থিতিশীল রাজনীতির জন্য দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সে কারণে এখনো সময় আছে। বাংলাদেশের অস্থিতিশীল রাজনীতি থেকে ফেরত আসার জন্য সরকারকে সকল কার্যক্রমের ব্যবস্থা গ্রহণ করতে হবে। শেষ উনি এটুকু বলেছেন, আমরা আলোচনা যেতে রাজি আছি, আলোচনা করতে রাজি আছি, এবং সে আলোচনা একটি বিষয়ে করতে হবে, সেটা হলো কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন। এবং সেই কেয়ারটেকার সরকার যে নামে হোক, আমাদের কোনো আপত্তি নেই। অস্থিতিশীল রাজনীতি উনার পছন্দ না, তাহলে উনার পছন্দের বাইরে আপনারা লাগাতার হরতাল দিলেন 5 দিন 3 দিন। না না, আমরা দিব না। আপনি আমাদের শীর্ষ পর্যায়ের নেতারা সব কারাগারে বিনা কারণে। শীর্ষ পর্যায়ের নেতারা তো কারাগারে গেলেন এই বুধবার দিন, তার আগে আপনারা 6 দিন না 5 দিন হরতাল দিয়েছি। 5 দিন হরতাল দিয়েছি তো আমরা ইলিয়াস আলী গুমাওয়ার কারণে। যে একটা নেতা 12টার সময় ঘরে যাবে, রাতে 1টার সময় ডিবি পুলিশ র্যাব তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, তার গাড়ি পাওয়া যাবে, তার ড্রাইভার পাওয়া যাবে না, তাকে খুঁজে পাওয়া যাবে না। আজকে 32 দিন অতিবাহিত হলো। আপনারা বলেছিলেন যে হরতালটা লাগাতার থাকবে যতদিন ইলিয়াস আলী ফেরত না আসে। না না, লাগাতার থাকা, সরকার যদি এই মামলা এবং এই নিপীড়ন না চালাতো তাহলে আপনারা এখনো হরতাল দিতেন। হরতালটা এখনো শেষ হয়ে যায়নি, কর্মসূচিটা এখনো শেষ হয়ে যায়নি। আমরা তো সরকারকে সুযোগ করে দিচ্ছি যে ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে। হরতাল দিলে সরকারের কি ক্ষতি হয়? জনগণের দুর্ভোগ ছাড়া তো আমি না না, হরতাল তো গণতান্ত্রিক অধিকার। হরতাল আইন করে বন্ধ করে দেয়। না না, হরতাল দিলে সরকারের কি ক্ষতি? আপনারা যে হরতাল, সরকারের ক্ষতি, সরকার দেশ পরিচালনা করছে, সরকারই তো দোষী হবে, দোষী কি জনগণ হবে না? সরকারের কি কোনো ক্ষতি হয়? আপনাদের বিরুদ্ধে আওয়ামী লীগের 170টা হরতাল হয়েছে, কি ক্ষতি হয়েছে? না না, এই বিষয়ে আপনি যে মতামতটা দিচ্ছেন তার সাথে আমি কোনো মতামত দিচ্ছি না। না না, আপনি যেভাবে বলছেন সেভাবে হরতাল আমার গণতান্ত্রিক অধিকার। হরতাল আমরা দিই তখনই যখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যায়। আমরা বলেছি ইলিয়াস আলীকে আপনি নিয়েছেন, আপনার আজকে স্পষ্ট আমরা বলে দিচ্ছি, এবং আমাদের নেতা নেত্রী সবাই বলে দিচ্ছে ইলিয়াস আলী সরে এসেছে। না, অবশ্যই আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি, সরকারকে বোঝাবার চেষ্টা করছি যে ইলিয়াস আলীকে জীবিত অবস্থায় তার পরিবারের কাছে ফেরত দাও, কেয়ারটেকার সরকার পুনর্বর্তন করো, দেশে অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে ফেরত আসো, সীমান্তে গুলি হচ্ছে, এইসব বিষয়ে কথা বলো, বিরোধী দল নেই, কথা বলার সুযোগ দাও। আজকে দেশে পানি নাই, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, এইসব বিষয়গুলো বিভিন্ন ইস্যু আজকে বাংলাদেশে 3.5 বছরে এই সরকার সৃষ্টি করেছে। আপনি বলেছেন সরকারের
সরকারের ক্ষতি হচ্ছে কিনা, সরকার পরিচালিত করছে কে? আওয়ামী লীগ। আওয়ামী লীগই তো সরকারে। শপথ নেওয়ার সময় বলেছে আমি দেশের উন্নয়ন করবো, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখবো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখবো। তার একটিও তারা 3.5 বছরে তাদের কথার একটারও ঠিক নাই। সে কারণে আমি মনে করি সরকারে যারা থাকে তাদের দায়িত্ব ইলিয়াস আলীকে খুঁজে বের করা, সাগর রুনি হত্যাকারীদের আমার খুঁজে বের প্রশ্নটা ছিল করা। হরতাল দিলে সরকারের কি ক্ষতি? সরকারই তো, সরকারেরই তো। সরকারের কি ক্ষতি? মানে উন্নয়ন বাধাগ্রস্ত হলে কি সরকারের ক্ষতি হয়? তো কার ক্ষতি হচ্ছে? মানে সরকার, আপনারা উন্নয়ন দেশের মানুষের ক্ষতি হচ্ছে। সাধারণ মানুষ জিম্মি আমি থাকছে। আপনার সাথে একমত না। দেশের মানুষ স্বতঃস্ফূর্ত হরতাল করে, মানুষ ক্ষতি সাধিত হয়ে সরকারের বিরুদ্ধে তাদের মনোভাব প্রকাশ করার জন্য হরতালকে সমর্থন করে। সেই জন্য জনগণের ক্ষতি কিছুটা হলেও তারা সহ্য করে সে হরতালকে সমর্থন করে। আমি একটু জনাব সোহরাব হাসানের কাছে আসি যে আমরা মানে যা দেখছি আর কি সরকারের যে আচরণ, এই কয়েকদিন আগে মানে গতকালই আমরা পত্রিকায় দেখলাম যে একজন সংসদ সদস্য গুলি ছুড়ছেন, সমকাল পত্রিকায় গুলি ছুড়ছেন প্রকাশ্যে, এবং তিনি দম্ভ করছেন, এরকম একটা অবস্থা, এবং সরকারের বিভিন্ন নীতি আমরা দেখছি এরকম একটা অবস্থা। আমার যে প্রশ্নটা মূলত, সংবাদপত্র সবসময় একটা ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে চায়। তারা যখন সরকারের এরকম একটি সমালোচনা করে, পাশাপাশি আবার ছোট করে একটু লিখে দেয় এর আগে বিরোধী দল এরকম একটি করেছে, এই রীতি চলে এসেছে। এটা কেন? মানে এক ধরনের একটা ভারসাম্য, যে ভারসাম্যটা হচ্ছে যে আওয়ামী লীগের একটা কোনো একটা ইয়ে ধরলে সাথে সাথে বিএনপির একটা খারাপ কোনো কিছু একটা বলা, এটা কেন? না, খারাপ ভালো বলা, যা ঘটনা যা সত্য সেটাই কিন্তু সংবাদপত্রের দায়িত্ব, সেটা প্রকাশ করা। এখন যে ঘটনা আপনি বলছেন যে আওয়ামী লীগের কোনো খারাপ বলার সঙ্গে বিএনপির তুলনা করা, সেটি কি অসত্য? দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের কোনো ভালো বলার সঙ্গে বিএনপির ভালোটা বলা হয় কিনা, এটি একটি প্রশ্ন। না, আরেকটি হচ্ছে এইটা কেন মানুষকে বলা হয়? মানে আমার কাছে কনটেক্সটের বাইরে মনে হয়। এটি আমি সব বিরোধিতা দেখছি না এই কারণে যে আমাদের রাজনীতি, বিশেষ করে 90-এর পরবর্তী আওয়ামী লীগ বিএনপি তো দেশ চালিয়েছে, এবং তাদের যে ধারাবাহিকতা, আওয়ামী লীগের পর বিএনপি এসেছে, বিএনপির পর আওয়ামী লীগ এসেছে, তাদের যে চরিত্রগত পরিবর্তন হয়নি। তারা সরকারে থাকলে যে এক ধরনের আচরণ করে, বিরোধী দলে থাকলে আরেক ধরনের আচরণ করে। আজকে জালালউদ্দিন ফারুক ভাই যে সব কথা বললেন, যারা আজকে সরকারে আছে তারা যখন বিরোধী দলে ছিল একই কথা বলতেন, একই যুক্তি দেখাতেন। আবার আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু হরতালের বিরুদ্ধে এরকম যুক্তি দেখাতেন। আমাদের দায়িত্ব বা দেশের সচেতন নাগরিক হিসেবে যে এটি মানুষকে মনে করিয়ে দেওয়া। তারপর আমি যে বিষয়টা, আজকের বিষয়টি আসছে যে 5-6 দিন হরতালের পর একটা বিষয় আমাদের খালিদ ভাই অত্যন্ত একটা সুন্দর কথা বলেছে। এই যে আপনার সমস্ত কিছু লিখে নিচে দিয়ে একটা ছোট্ট করে লিখে দেওয়া, অমুক এটা করেছে, এটা থেকে বের হওয়ার পরটা কি? আপনারা যখন, আপনি একজন সুযোগ্য সহ সম্পাদক বা উপসম্পাদক এবং বিশিষ্ট আপনি একজন লেখক, কবি, সাহিত্যিক, আপনার কাছে আমার এই জিনিসটা থেকে বের হওয়ার উপায়টা কি? একটা পত্রিকা যদি দলীয়করণ হয়, একটা পত্রিকার সাংবাদিক যে রিপোর্টটা প্রকাশ করতে লেখনী যারা পত্রিকা অফিসে প্রেরণ করে, সেই লেখাটা যদি মালিক সেন্সর করে, এডিটর সেন্সর করে, সত্য প্রকাশ না হয়, এর থেকে বেরোবো কি করে? সেটাই আমার প্রশ্ন। ফারুক ভাই, প্রথমত সেন্সর করার বিষয় না, আপনি যেটা বলছিলেন যে আমরা কেন লিখি হচ্ছে যে আমাদের রাজনীতির যে ধারাবাহিকতা সেটি সুস্থতার দিকে যাচ্ছে না, কিভাবে যেতে পারে সেটি মনে করিয়ে দেওয়া মানুষকে। সৌরভ ভাই, আপনি তো গত 30 বছর ধরে লেখালেখি করছেন স্বনামে, আপনি যত এই বলা বাড়াচ্ছেন তত কি দূরত্ব বাড়ছে না কমছে? আমার তো মনে হচ্ছে যে আমরা এক ধরনের রাজনীতিবিদদের সুযোগ করে দিচ্ছি যে পরস্পরকে বিভিন্ন পয়েন্ট তুলে দিয়ে, যখন আওয়ামী লীগের সমালোচনা করছি তখন আবার বলছি যে বিএনপি এটা করেছিল না। এখানে আবার এই আছে যে আমাদের যারা বিরোধী দলে থাকে তারা কিন্তু গণমাধ্যমকে, সাংবাদিকদের তাদের বন্ধু মনে করে, তারা মনে করে, এবং আমরাও মনে করি। এই জালালউদ্দিন ফারুক ভাই যেদিন আহত হলেন, পুলিশের দ্বারা লাঞ্ছিত হলেন, সেই খবরটি কিন্তু পত্রিকায় দিয়েছে, এবং দেশে পত্রিকা এবং টেলিভিশনই দিয়েছে, এবং তার মাধ্যমে শুধু বাংলাদেশ না বাইরের মানুষও জেনেছে। আবার একইভাবে বিএনপি আমলে বিএনপি আমলে তখন যারা বিরোধী দল তারা যখন নির্যাতনের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, গ্রেপ্তার হয়েছে, সেই খবর কিন্তু আমরা দিয়েছি। সুতরাং আপনি বলছেন যে 5 বছর আগের খবরটি জানানো কি না জানানো, এটি শুধু এই কারণেই যে আমরা এই পরিবর্তনটা চাই। আমরা মনে করি যে যারাই ক্ষমতায় আসে তারা যে ভুল, পরিবর্তনটা হচ্ছে কিনা, যেমন ধরেন সংসদের কথা, যে সংসদে অনুপস্থিতির কথা,
সেক্ষেত্রেও আপনি যেটা বললেন যে শুধু এখন আজকে যারা বিরোধী দলে আছে তাদের কথাই স্মরণ করে দেয় না যে তাদের সময় ক্ষমতার সময় ছিল। সংসদের ক্ষেত্রেও এখন যেমন বিরোধী দল অনুপস্থিত ছিল, আমরা কিন্তু একই সঙ্গে এ কথাটাও লিখি যে আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তারাও 135 দিন বা 90 দিন পূরণ হওয়ার আগ মুহূর্তে যে সংসদে যে তাদের সদস্য পদ রক্ষা করেছে। এটা হচ্ছে যে জনগণের প্রতি তাদের যে প্রতিশ্রুতি, সেটি সরকারি দলে থাকুক বিরোধী দলে থাকুক, তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না, প্রতিশ্রুতি মনে করেন না। আপনি যে ছবিটা দেখিয়েছেন, এটি একজন সাংসদ জনগণের ভোটে নির্বাচিত, তার এলাকার ভোটারের প্রতি যদি আস্থা থাকতো ন্যূনতম, তাহলে তিনি তাদের প্রতি গুলি করতেন না, তিনি তাদের প্রতি বন্দুক তাক করতেন না, পিস্তল তাক করতেন না, তিনি তাদের সাথে আলোচনা করতেন। যে কোনো সমস্যা হতে পারে যে আমি একটু আজকে আপনার পত্রিকার প্রথম আলো পত্রিকার সম্পাদকের পাতাটা একটু তুলি। আমি বলছি কোথায় একটু কনটেক্সটে বাইরে আমার কাছে মনে হয় আপনি সম্পাদকে লিখছেন গফরগাঁয়ে সাংসদের কাণ্ড, তারপরে আপনি শেষ অনুচ্ছেদে আপনি বলছেন আমরা সাংসদ গিয়াসউদ্দিনে গুলি ছোড়ার ঘটনা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত চাই, সেই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাবাসী যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করছেন তাও খতিয়ে দেখা প্রয়োজন। এসব অভিযোগ বিরোধী দলে কেউ আনেনি, এনেছে নিজ দলের গত কর্মী। যেটা আমি পিন পয়েন্ট করতে চাই সেটা হচ্ছে যে গফরগাঁয়ের জনপ্রতিনিধিদের কোট আনকোট সুখ্যাতি বরাবরই ছিল। এইটা বললে যে একটা মনে হয় আমার কাছে, আমি আজকে সকালবেলা যে পত্রিকাটা পড়ে যে একটা শক খেলাম, যে এটা তো আমার কাছে আনপ্রেসিডেন্টেড মনে হচ্ছে। আপনি যখন বলেন যে এটা সুখ্যাতি বরাবরই ছিল, আমার কাছে মনে হয় এটা স্বাভাবিক ঘটনা। আচ্ছা, এখানে আপনি খুব ভালো পয়েন্ট আনছেন, যে ভালো একটা উদাহরণ এনেছেন। সেটি হচ্ছে আপনি বলছেন যে যখন আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ খারাপ করছে বা সরকার খারাপ করছে, আমরা বিএনপির কথা বলি। এইখানে গফরগাঁয়ের যে কথাটা বলা হয়েছে সেখানে কিন্তু দুজনেই আওয়ামী লীগের। এর আগের যে পরিষ্কার করে বলতে অসুবিধা কি? যে না, পরিষ্কার করে বলতে হচ্ছে যে ধারাবাহিকতা সেখানে রক্ষা হয়েছে, যে গফরগাঁয়ের যে আওয়ামী লীগের সাংসদ সম্পর্কে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক নানা রকমের ছিল। আমি বিনীতভাবে বলতে চাই যে আপনি যে বলছেন সুখ্যাতি বরাবরই ছিল, আজকের রাজনৈতিক কনটেক্সটে মানে কুখ্যাতি, এখানে কিন্তু যে কুখ্যাতি বরাবরই ছিল, যে কুখ্যাতি বরাবরই ছিল, আপনি যখন বরাবরই ছিল বলেন কনোটেশনটা দাঁড়ায় যে সব সরকারের আমলেই ছিল। এটা কিন্তু বোঝায় না যে এটা আওয়ামী লীগেরই একজন এমপি ছিলেন সাবেক, যিনি এই কাজ করতেন। এটা হতে পারে, এটা বুঝতে পারেন বিএনপির আমলে কিন্তু ওই এলাকার গফরগাঁও আমাদের এমপি ছিল না। না না সেইটাই আপনি পয়েন্টটা আমি আজম ভাইকে একটা জিনিস আমি বলতে চাই, যেটা আমাদের খালেদ ভাই বারবারই আপনার কাছে জানতে চাচ্ছে, যে আমরা ক্ষমতা থাকতে যা করেছি আমাদের খারাপটা লিখলেন, লেখার পর নিচে বললেন যে আগের বার যারা ক্ষমতা ছিল তারাও এই কাজটুকু করতেন। স্পষ্টভাবে লিখলে প্রথম আলো তো একটা বিরাট ব্যাপার। না না, আমি প্রথম আলোর কথাটা বলছি, যেহেতু প্রথম আলো একটা বিরাট ব্যাপার, সেবারে ভালো পত্রিকা, ভালো লেখে। একটা এক্সাম্পল দিই, খালেদ ভাই তো আমাদের দুজনের বয়সের ছোট, আমি একটা মন খোলা আলোচনা করতে চাই। যে আমাকে যেদিন পুলিশ নির্যাতন করা হয় সেদিন আমার হাতে একটা মোবাইল ছিল, মোবাইলটা উঁচু হাতে ছিল। ওটাকে কিন্তু প্রথম আলো, আমি একটা বাসকে ঢিলা মারছি প্রথম দেখেছি। পরে যখন সারা বাংলাদেশের পত্রিকাগুলো এবং আপনাদের চ্যানেলগুলো এই পুলিশের নির্যাতনের হুবহুব সারা বিশ্বে দেখেছে, এবং আমাকে স্টেট ডিপার্টমেন্টে আপনাদের এই টেলিভিশনের ফুটেজটাই দেখেছে, পরের দিন আপনি কারেকশন করে দিয়েছেন যে আফটার অল ইজ নট ঢিলা। কিন্তু আজকে আপনার প্রথম আলোর পত্রিকা, আমি শুধু প্রথম আলো দিয়ে বলবো যে আপনারা যে জনপ্রিয়তা অর্জন করছেন, কিন্তু আজকের এডিটরটা লেখে নিচে যদি সুখ্যাতি বা কুখ্যাতি লিখে দেওয়া হয়, ইন ডিটেলসটা লেখে। কারণ আওয়ামী লীগের দুজন এমপি ওই এলাকার, এবং 2001 সালে ক্ষমতা থাকার পরও ওই এলাকা আমাদের এমপি ছিল না লেখে। কারণ আওয়ামী লীগের দুজন এমপি ওই এলাকার, এবং 2001 সালে ক্ষমতা থাকার পরও ওই এলাকা আমাদের এমপি ছিল না। তাহলে আবার একটা লাইন আপনি পড়েছেন যে নিজ দলের নেতা কর্মীরাই তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং তাদের উদ্দেশ্যে সে গুলি ছুড়েছে। গণতান্ত্রিক দল তো নিজ দলের নেতা কর্মীরা অনেক গণতান্ত্রিক দল। আওয়ামী লীগের যে সমালোচনা আওয়ামী লীগের এমপিরা সংসদে করছে, মানে সেটা তো। কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী উনিও শুনেছে, স্পষ্ট বলে দিয়েছে, আপনাদের টিভিতে আমি দেখেছি, যে গিয়াসউদ্দিনের এই জনগণকে উদ্দেশ্য করে গুলি করা দলের এবং আমাদের কোনো ক্ষতিকর নয়। যদি যারা আহত বা হয়েছে তারা যদি কোনো মামলা করে আমরা সেটা দেখব। কিন্তু আজকে বলতে পারতো দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় যায় পৌঁছেছে,
এই বিষয়টা সব পত্রিকা কি লিখেছে? না ফারুক ভাই, এই ব্যাপারে আমি আপনাকে প্রশ্ন করতে পারি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কি সরকার এককভাবে দায়ী? দেশে যেইখানে যত ঘটনা ঘটুক সবকিছুর জন্য কি সরকারকে দায়ী করা যায়? আচ্ছা, বারবার আপনাকে তো আমার শিখাতে হবে না, আপনি এই বয়সে অনেক কিছু জানেন, কিন্তু আমার কথা হলো যে সরকারের দায়িত্বটা কি? সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি বলে আমি বাথরুম পাহারা দেওয়ার সময় আমার নাই, বেডরুম, সেখানে আপনার দায়িত্বটা কি? দেশের জনগণকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের দায়িত্ব। জনগণই তো সরকার, যারা সরকার গঠন করে তারা তো জনগণের মেজরিটি নিয়েই তো সরকার গঠন করে, তাহলে দেশের জনগণই তো ম্যাক্সিমাম তাদের। কিন্তু আজকে যেই আপনি বলেছেন বারবারই সরকারের কি, বিরোধী দলের দায়িত্ব অনেক, আমি অস্বীকার করি না, কিন্তু বিরোধী দলকে যদি আপনার আসন সংখ্যার দিকে বিচার করেন, সংসদে আমরা কোনো কথা বলতে পারবো না, আমরা সমালোচনা করতে পারবো না, আমরা আঙ্গুল দিয়ে দুর্নীতি দেখিয়ে দিতে পারবো না। আবারও ওই যে ওই সৌরভ ভাইয়ের দেখায় দেওয়া পথে আপনারা জিজ্ঞেস করতে যে যদি সরকারের সব দায়িত্ব থাকে, কারণ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের আইন শৃঙ্খলা রক্ষা টক্ষা করা, তাহলে এই যে 2004 সালে 21 আগস্ট, 2005 সালে 15 আগস্ট, সেগুলি সবগুলির দায়িত্ব, সেটা উত্তর আমি দিই, সেগুলির দায়িত্ব আপনারা নেবেন কিনা, আপনারা নিয়েছেন কিনা? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এগুলো পড়ে, অবশ্যই পড়ে, কিন্তু সেগুলো তো বের করার চেষ্টা সবাই করতে হবে। আপনারা তো বের করছেন জজ মিয়া, তারপরে নানা না, সেটা আমরা জজ মিয়া করেছি, জজ মিয়ার নাটক আমরা করেছি, সবাই বলে, পত্রিকা বলে, আপনারা বলেন, অনেকে আওয়ামী লীগেরা বলে, কিন্তু এখন রুনি সাগর হত্যার মামলাটা কোন জজ মিয়া তৈরি হচ্ছে? যারা বলছে 48 ঘন্টার মধ্যে রুনি সাগর হত্যাকারীদের খুঁজে বের করা হবে, কিন্তু আজকে 3 মাস অতিবাহিত হলো, সেটা আমরা পেলাম না। ইলিয়াস আলী আজকে 33 দিন, সদরি আলম আজকে 2.5 বছর, সেগুলো দিকে আমি যেতে চাই না। সেই কারণে সরকারের দায়িত্ব অবশ্যই, সব যেই দলেই সরকারে আসুক, আইন শৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকারের উচিত যে মূল তদন্তে যাওয়া। আজকে আমার 33 জন নেতা আপনার এখানে দেখা যাচ্ছে সব কারাগারে পুষে আছে, এবং ডিসিডিবি মনিরুজ্জামান সাহেব মনে হয়, উনি এখন আজকে আপনার খবরে আমি দেখলাম চূড়ান্ত করেছে। তাহলে বাংলাদেশে আপনার এই অফিসে ঢুকতে সিসি ক্যামেরা আছে, কখন বেরোচ্ছি, আমি বেরো যাওয়ার পর পথে গুম হব না, এটা আমি কিন্তু বুঝতে পারছি না হব কি হব না। কিন্তু আজকে আপনার অফিসে ঢুকতে আমার গাড়ি সিসিতে দেখবেন, আমি কখন ঢুকছি, কখন চা খাচ্ছি, ভাইয়ের সাথে কখন গল্প করছি। তাহলে বাংলাদেশে এত ডিজিটাল পদ্ধতিতে সরকার 3.5 বছর পরিচালিত হচ্ছে, যারা অহংকার করে বলে, চিৎকার দিয়ে বলে 3.5 বছরে তারা জনগণের জন্য সকল কাজ করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রক্ষা করেছে, অতীতে বিএনপি যেটা করতে পারে নাই সেটা তারা করেছে। তাহলে আজকে এই ডিজিটাল পদ্ধতি বাংলাদেশে, যেখানে আধুনিকত্ব আছে, সিসি ক্যামেরা আছে, সেখানে প্রধানমন্ত্রীর অফিসের সামনে গাড়ি পড়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রিজভী আহমদ, একটা পঙ্গু আমার মতো, সে পঙ্গু লোক সচিবালয়ের ভিতরে গিয়ে বোম মারে। তাহলে আজকে, তাহলে আপনার এই প্রশ্ন এই জন্য করলাম, তাহলে এই ডিজিটাল বাংলাদেশে যারা ডিজিটাল পদ্ধতিতে বাংলাদেশ পরিচালনা করছে, তাদের এই সিসি ক্যামেরা কি নাই? মির্জা ফখরুল এম কে আনোয়ার এটার মধ্যে আছে। আমি একটা প্রশ্ন করি যে এটা যদি ডিজিটাল সরকার পারে না, আপনারা অ্যানালগ সরকার ছিলেন, এই যে সত্যকে প্রকাশ করতে না দেয়া, মানে ধরেন এই আপনি যে ঘটনাগুলো বললেন, এই সরকার এগুলো উদ্ঘাটন করেনি, সত্য প্রকাশ করেনি, সত্য বের করার চেষ্টা করে, যেহেতু আমরা করি নাই সেটাই বলতে চাচ্ছি। এখন হচ্ছে যে ওই যে বললেন যে আমরা লেখার ক্ষেত্রে আওয়ামী লীগ বললে বিএনপি কেন লিখি হচ্ছে যে এই ধারাবাহিকতা, এর থেকে মুক্তির উপায় কি, এর থেকে বেরিয়ে আসা যায় কি করে? আমরা এখনো বলবো যে সামনে 27শে মে বাজেট অধিবেশন শুরু হবে। আপনারা যেমন অনুসরণ করেছেন, আজকের এই কর্মসূচি আপনার সাথে এই আগে আলাপ হয়েছে, সারা দেশে শান্তিপূর্ণ হয়েছে, প্রতিটি জেলা শহরে, প্রতিটি উপজেলা পর্যন্ত, না জেলা শহরে, জেলা শহর এবং ঢাকা, জেলা শহরে এবং কেন্দ্রীয় ভাবে একটা খুবই শান্তিপূর্ণ, এবং পুলিশ বা সরকারি দলের যে মাস্তানরা থাকে অন্যদিন হরতালে বাধা দেয়, আপনাদের সমাবেশে বাধা দেয়, কিন্তু আজকে বাধা দেয়নি। এই ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি করুন, মানুষ কিন্তু আপনাদের সঙ্গে থাকবে। আপনারা সংসদে যান, সংসদে বাজেট অধিবেশন, জানেন যে বাজেট অধিবেশন আপনারা বলেন যে কথা বলতে পারে না, আপনার 30 জন, এই 30 জন সাংসদ কিন্তু প্রত্যেকেই, অন্তত 30 জনের মধ্যে অধিকাংশ কিন্তু বাজেট নিয়ে কথা বলতে পারে। আপনার সাথে আমি সম্পূর্ণ আরেকদিন টক শোতে খালিদ ভাই এই প্রশ্নটা উঠিয়েছিল
সেখানে সেদিন মনে হয় আওয়ামী লীগের কি প্রেসিডিয়ামের সদস্য একজন ছিলেন। আপনার সাথে আমি একমত, কিন্তু আপনারা যারা বুদ্ধিজীবী, যারা দেশের কল্যাণে সাংবাদিকতা করেন, লেখেন, আপনি দেখেন আমরা 71 সাল থেকে আজকে প্রায় 41 বছর পার হচ্ছে, আমরা বাংলাদেশে আওয়ামী লীগ, এরশাদ, বিএনপি সবাই ক্ষমতা আসা যাওয়া করছে। আজকে আপনাদের মতো সাংবাদিক, আপনাদের মতো যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, কোন দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু আমি আজকে স্পষ্ট একটা জিনিস আপনার কাছে জানতে চাই, যে পত্রিকার মালিক আওয়ামী লীগ সমর্থিত হয়, যে পত্রিকার মালিক বিএনপি সমর্থিত হয়, যে ইলেকট্রনিক মিডিয়ার মালিক একটা দলের সমর্থিত হয়, সে যদি তার লাইনে কাজ করে দেশের কি কোনো উপকার হবে কোনোদিন? না, সেটা ভিন্ন তর্ক না, যেহেতু উনি এই কথাটা উঠিয়েছেন। ঠিক আছে, সেই আপনার তর্কটা মানলাম, যে যদি হয় তাহলে কিন্তু দর্শক গ্রহণ করবে না, পাঠক গ্রহণ করবে না, সুতরাং সেটা একইভাবে আপনারা রাজনৈতিক দল জনগণের জন্য রাজনীতি করেন, জনগণের যাতে দুর্ভোগ হয় সেই কর্মসূচি না নিয়ে জনগণের যাতে স্বস্তি। তাহলে আজকে উনি এই স্টুডিওর এখন যে টক শোর মালিক, উনি আপাতত কন্ট্রোল বাই হিম না, প্লিজ আজকে আপনার দায়িত্বটা কি, যে আপনার যাতে এই সারাউন্ডিংয়ের মধ্যে আমি আপনার কোনো ক্ষতি না করতে পারি, কোন রকম অসদাচরণ না করতে পারি, আপনার নজরদারি রাখতেই হবে। তাহলে সরকারের দায়িত্বটা কি? আমি বিরোধী দল হিসেবে যদি 33 জন এমপি নিয়ে পার্লামেন্টে গিয়ে কথা বলার সুযোগ পেতাম, তাহলে আমি কোনোদিনও সংসদ থেকে ওয়াক আউট করতাম না। সংসদ থেকে না, আমার কথাটা শেষ করতে দেন। সংসদ বর্জনের যুক্তি হতে পারে না। যুক্তি আছে। আমরা একটা বিরতি নিয়ে আসি, যে আমরা একটা বিরতির পর আবার এই প্রসঙ্গে কথা শুনবো। আর কাপড়কে রাখে ধপধপে উজ্জ্বল। হ্যালো স্যার, জায়গা করা আমার হাতে, যদি আপনি সুযোগ দেন। এসো। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে আমরা কথা শুনছিলাম জনাব জালালউদ্দিন ফারুকের। এখন এই প্রসঙ্গে আমি যেটা আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইকে বলতেছিলাম, যে আমরা পার্লামেন্টে যেতে চাই। আপনি বলেছেন 27 তারিখে পার্লামেন্টে যান, বাজেট আলোচনা করেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। আপনি পার্লামেন্টে যাওয়ার জন্য আমরা আসন সংখ্যা বিচার না করে, এত অত্যাচার অবিচারের পরেও, একটা নীলনকশা নির্বাচনের পরেও আমরা পার্লামেন্টে গিয়ে বলেছি যে আমরা পার্লামেন্টে যাব, কথা বলবো, পার্লামেন্ট থেকে বেরোবো না, তবে আমাদের আসন সংখ্যার দিকে বিচার করেন না। কিন্তু আপনি আমি এত লং ইতিহাসে যাব না, 3.5 বছরে আপনি দেখেন যে পার্লামেন্টে আপনারা একবার আমাদেরকে উপদেশ দিয়েছেন আমাদের দলকে, যখন আমরা হোটেলে আপনাদেরকে ডেকেলাম, সেদিন তারপরের দিন বেগম জিয়া কিন্তু পার্লামেন্টে গিয়েছে। আমরা যেটাকে দেখেছি যে আপনাদের যাওয়া দরকারই ছিল, এক্স্যাক্টলি যাওয়া দরকার ছিল, কারণ যে আপনাদের সংসদ সদস্য তখন সংসদ সদস্য আমাদের 7 দিন হয়, 30 দিন ওনারা একটা ঢাকা। আচ্ছা, কিন্তু ফারুক ভাই, আপনি যে কথাটা বললেন, মানে আমি খুবই ব্যথিত হলাম যে আপনি বললেন একটা নীলনকশা নির্বাচন, হ্যাঁ, যেটি আবার বলবেন যে আবার অতীত উদাহরণ কেন দেই, 2001 সালের নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগ একই অভিযোগ করত। আমরা যদি এইরকম তত্ত্বাবধায়ক, 2টি নির্বাচনী তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে, 2টি, এবং সেই নির্বাচনকে আজকে আপনারা জিততে পারেননি বলে, মানে ক্ষমতায় আসতে পারেননি বলে, আপনি কিন্তু একজন আপনার এলাকার জনগণের প্রতিনিধি, আপনি তাহলে কিন্তু আপনার এলাকার জনগণকে কিন্তু একটু হেয় প্রতিপন্ন করা হয়েছে, যে আপনি এই নির্বাচনকে, যে নির্বাচনের মাধ্যমে আপনি সংসদে বসেছেন এবং আজকে বিরোধী দলের চিফ হুইপ, আপনি বলছেন সেই নির্বাচনটি নীলনকশার নির্বাচন। এটার উত্তর আমি এভাবে দিতে চাই আপনাকে, যে আমি তো এই প্রথমবার এমপি না, আল্লাহ পাক আমাকে 5 বার এমপি করেছে, নন স্টপ, একবারও হারিনি। আমি শুধু আপনাকে স্পষ্ট বলতে চাই, এটা নীলনকশার নির্বাচন, মঈন ফখরুদ্দিনের প্ল্যান করা নির্বাচন। আপনার সঙ্গে প্ল্যান করতে পারেন না, এই প্রশ্ন আরেকদিন না, আমি আসতেছি, যে খালিদ মনে আছে প্রশ্ন, আপনার সাথে টক শোতে আসিনি, আপনাকে বলি
যে আজকে যদি এটা বলতে চাই, অনেক সময় আমি ইন্ডিপেন্ডেন্টের এই সময়টা নষ্ট করতে চাই না, পাঠক এবং শ্রোতাদের মনের কষ্ট আমি নিতে চাই না। শুধু আপনি একজন সিনিয়র লেখক সাংবাদিক, আপনাকে এটা বলতে চাই, নীল নকশাটা আমি জীবনভর বলে যাব, যতদিন বলে যাব। হ্যাঁ, তারাও 91 সালে শাহাবুদ্দিনের রশি টানায় নির্বাচনকেও বেগম জিয়া শপথ বলছে না না 91 প্রথম নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নীল নকশা কাকে মন্ত্রী পারবে, খালেদ ভাইকে মন্ত্রী করবে, আপনাকে করবে, আমাকে করবে, সব কাগজপত্র তোফায়েল সাহেব, তো আমি তো ছাত্রলীগের ছিলাম তখন, তোফায়েল সাহেব আসবে, নীল নকশা কাকে মন্ত্রী পারবে, খালেদ ভাইকে মন্ত্রী করবে, আপনাকে করবে, আমাকে করবে, সব কাগজপত্র তোফায়েল সাহেব, তো আমি তো ছাত্রলীগের ছিলাম তখন, তোফায়েল সাহেবের সাথে আমার খুব খাতির ছিল। এখন তারাও সবাই তো আপনারা ওখান থেকে এসেছেন, সমস্যা তো এটাই। সেটাকে বলেছে কি জানেন, যে বিএনপি শাহাবুদ্দিনের এই রশি টানাইয়া আনসার দিয়া লাঠি দিয়া ভোট লইয়া বলেছে, একটা টু শব্দ না, এটা সূক্ষ্ম কারচুপি করেছে। আমি নীল নকশা এই জন্য বলবো যে মঈন ফখরুদ্দিনের যদি নীল নকশা না হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজিদের বিরুদ্ধে এতগুলা মামলা করলো, তারা কারাগারে নিল, রাখলো, অসুস্থ অবস্থায় বিদেশে পাঠালো, তাহলে যারা আজকে এই 111 হোতা তাদের বিচার কেন করা হলো না? আপনি খেয়াল করলে কিন্তু দেখবেন যে আপনার বিএনপি নেতাদের মধ্যেও কিন্তু যার বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ প্রধানমন্ত্রী বারবার তোলেন, তিনি কিন্তু আরামেই আছেন। আমি তো সেটা আসছিলাম, আমি বলতে মানে এটা কোনো আমরা একটু ঢাকার বাড়িতে ঘুরে আসি, আবার একটু কথা শুনবো যে খুলনা থেকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম মধুর সাথে কথা বলছে। শফিকুল ইসলাম মধু, এই যে 18 দলীয় নেতাদের মধ্যে 33 জন এখন কারাগারে, আপনি কি খুব খুশি বিষয়টাতে? না, মোটেই খুশি না। আসলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে দলেরই হোক না কেন, এটা আসলে আমরা খুশি হতে পারি না। আসলে যে দলই হোক না কেন, একটা গণতান্ত্রিক দেশ দল হিসাবে, একজন একটা দেশ হিসাবে এটা আসলে খুশি হতে পারি না। এটা আসলে নিজেদের বিবেকের কাছেও খুব খারাপ লাগে যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এ ধরনের মানে না করেও দোষ নিয়ে মাথায় নিয়ে জেলখানায় যাইতে হয়। আপনি যে দলের হোক, আপনি কিভাবে জানলেন, আপনি কিভাবে জানলেন আওয়ামী লীগ হতো তখন মধু, আপনি কিভাবে এতটাই নিশ্চিত হচ্ছেন যে তারা এই দোষটা করে নাই? না, এটা নিশ্চিত বলা যায়, কারণ আমি একজন ডিস্ট্রিক্টের সভাপতি, আমি নিজে যাইয়া মাঠে একটা গাড়ি পোড়াবো, বোম মারা, একজন রাজনৈতিক নেতা হিসাবে করা যায় না। এটা আসলে নিজেদের যদি রাজনৈতিক সত্যিকার রাজনৈতিক নেতা হওয়া যায়, নেতা হলে এ ধরনের কাজ করা যায় না। আসলে নিজের বিবেকের কাছে দেশের ক্ষতি, তো একজন দেশের ক্ষতির একজন রাজনীতিবিদ বা একজন নেতা হিসাবে এটা চায় না। আমি মনে করি। জনাব মধু, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছি সিলেট থেকে শাহিন মাহবুবের সঙ্গে। জনাব শাহিন, আপনার কাছে কেমন লাগে যে সরকার এবং বিরোধী দল একটি সংঘাতময় অবস্থান, 5 দিন হরতাল, তারপর আবার একদিন হরতাল, তারপরে আবার বিরোধী দলের নেতারা কারাগারে, সম্পূর্ণ ব্যবস্থাটা আপনি কিভাবে দেখছেন? বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি যেটা বলবো, আমরা সাধারণ জনগণ হিসাবে দেশের বর্তমান যে পরিস্থিতি, মানে হরতালের যে রাজনীতি বর্তমানে যেটা চলতেছে, এই বিরোধী দল বর্তমানে যে হরতাল দিচ্ছে তার একটা কারণ আছে, যেহেতু ওনাদের একজন সিনিয়র নেতা ইতিমধ্যে গুম হয়েছেন এবং ওনাদের অনেক দলের নেতাকর্মীরা গুম হয়েছেন, ওনারা এই উপলক্ষে হয়তো হরতাল দিচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু আমি যেটা বলবো সাধারণ জনগণ হিসাবে, প্রতিবাদের কিন্তু বিভিন্ন ভাষা আছে। আপনারা যদি এই ধ্বংসাত্মক হরতালমূলক কোনো মানে প্রতিবাদ না করে অন্য কোনো ধরনের প্রতিবাদে যদি আপনারা যান, আমি সাধারণ জনগণ হিসাবে বলবো এটা দেশ এবং জাতির জন্য ভালো। তদ্রূপ আমি সরকারের প্রতিনিধিদেরকে বলবো, আপনারা ক্ষমতায় আছেন, আপনারাও কিন্তু একদিন বিরোধী দলে যাবেন, তাই আপনারা সহনশীলভাবে বর্তমান বিরোধী দলে যারা আজকে তাদের নেতা তাদের মাঝে নেই, তাদের মাঝে যে ক্ষোভ তৈরি হয়েছে, তাছাড়া স্বাভাবিকই হরতাল বা বিভিন্ন ধরনের কর্মসূচি দেবে। কিন্তু আমি সরকারকে উদারত আহ্বান জানাবো, আপনারা শাহিন মাহবুব, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য স্পষ্ট বোঝা গেছে, তিনি আহ্বান জানাচ্ছেন সরকার এবং বিরোধী দলকে যে তাদেরকে ইয়ে করার জন্য। জনাব সোহরাব হোসেন, আপনি যদি এই প্রসঙ্গে একটু আমাদেরকে একটু আলোকিত করতেন যে হরতাল থেকে গণ অনশনের মতো, হরতালের মতো এরকম একটি কঠোর কর্মসূচি থেকে গণ অনশনের মতো এরকম একটি প্রায় সিভিলাইজড বা সম্পূর্ণই সিভিলাইজড একটি কর্মসূচির মধ্যে আসাটা জনগণের জন্য কতটা স্বস্তিকর হয়েছে? আমি তো মনে করি যে বিএনপি বা 18 দলীয় জোট আজকে যে কর্মসূচি নিয়েছে,
সেটি মানুষের শুধু সমর্থন পাবে না, মানুষ তাতে স্বস্তি বোধ করবে এবং মানুষের সম্পৃক্ততা, বিরোধী দল বলছে যে, বিরোধী দল নেত্রীও বলছেন যে মানুষকে সম্পৃক্ত করে তারা এগিয়ে নিতে চায়। আমি তো মনে করি যে এই ধরনের কর্মসূচি, গণ অনশন, অবস্থান, তারা জনগণের সাথে জনগণকে জানানোর নানা রকম কিন্তু উপায় আছে এবং সেখানে সরকার যদি বাধা দেয় অবশ্যই তার প্রতিবাদ করবে তার। কিন্তু এখানে দেখলেন যে আওয়ামী লীগ যে নেতা, আওয়ামী লীগের এক নেতা যে স্থানীয় পর্যায়ে জাতীয় পার্টি, তিনিও কিন্তু বললেন যে এই ধরনের গণগ্রেপ্তার বা তাদেরকে কারাগারে পাঠানো সেটি সুস্থতার লক্ষণ না। রাজনীতিতে যদি আমরা সুস্থ অবস্থা ফিরে পেতে চাই তাহলে হরতাল, অবরোধ, ধ্বংসাত্মক কর্মসূচি যেমন বন্ধ করা উচিত। এটা আরো একটি কারণে বলবো যে ফারুক ভাই যে তারা হরতাল ডাকলেন, কিন্তু সব কর্মীকে বা কর্মীর নামে কেউ অঘটন ঘটালে, কেউ জ্বালাও পোড়াও করলে সেটিকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায় এবং কঠিন হয়েছে। একইভাবে বাসে আগুন জ্বালিয়ে যেমন কেন্দ্রীয় নেতারা যেমন হুকুম দেয়নি, আবার যারা জ্বালিয়েছে তারা হরতালের পক্ষে হরতাল পালন করার জন্য জ্বালাতে পারে, মানে হরতাল যাতে হয় মানুষের মধ্যে কেউ না কেউ তো নিশ্চয়ই কাজটা করেছে, কারণ ঘটনা তো ঘটছে, ঘটনা ঘটেছে। তো সুতরাং এই অঘটনগুলো অঘটনগুলো যাতে না ঘটে। আরেকটি ব্যাপার বলতে চাই, আজকে দুই নেত্রীর বক্তৃতায় আমি টেলিভিশনে শুনেছি, তারা পরস্পরের বিরুদ্ধে তীব্র ভাষায় অভিযোগ করেছেন, দুর্নীতিবাজ বলেছেন, আরো অনেক কিছু, স্বৈরাচারী বলেছেন। কিন্তু আজকে একটি বড় ঘটনা যে এই দুই নেত্রী যদি এই বিষয়টা আলোকপাত করতেন, একই দিনের ঘটনা যে একজন নারী, বাংলাদেশের একজন নারী, সে এভারেস্ট জয় করেছেন। আমরা চেয়েছিলাম নেত্রীদের কাছ থেকে তাকে স্বাগত জানাবে, তাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে বা তার জন্যই একটা আয়োজন হবে, পাশাপাশি সেটাই বলছি যে আমাদের দেশের ছেলেরা, আমাদের দেশের তরুণ যারা ভূতাত্ত্বিক, তারা কিন্তু এই বিশাল পরিমাণের তেল আবিষ্কার করেছে যে হরিপুর এবং আরো একটি ক্ষেত্রে যে এবং সেটি কয়েক বছর অন্তত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে। তো এই সরকার ও বিরোধী দল, প্রধান দুই দল, যেটা আমরা দেশের অধিকাংশ মানুষ মনে করে যে তাদের হাতেই জিম্মি অথবা তাদের কাছেই আমাদের আশ্রয়, আমাদের ভরসা, তারা যদি এই রাজনৈতিক ঝগড়াঝাটি বাদ দিয়ে দেশের কল্যাণে, দেশের যে এখন সংকট, ফারুক ভাই বললেন যে বিদ্যুৎ, গ্যাস, পানি, এই যে সংকট, এই সংকট নিয়ে যদি একটু তারা করতেন, বৃহৎ দলের কোন নেতাকর্মী তো ওয়াসার ভবনের সামনে যে বিক্ষোভ করলেন না, বিদ্যুৎ ভবনের সামনে যে বিক্ষোভ করলেন না, তারা বিক্ষোভ করেন শুধু তাদের অফিসের সামনে এবং সেটি হচ্ছে দলীয় কর্মসূচির জন্য, দলীয় এজেন্ডা নিয়ে বা তত্ত্বাবধায়ক এজেন্ডা। এই তত্ত্বাবধায়ক এজেন্ডা দিয়েই কিন্তু একসময় জ্বালাও পোড়াও, হরতাল, অবরোধ অনেক দেখেছি আমরা, কিন্তু শান্তি আসেনি। তত্ত্বাবধায়কের অধীনে তিনটি নির্বাচন হয়েছে, কিন্তু ফারুক ভাই তো বললেন যে গত নির্বাচন নীল নকশার, আওয়ামী লীগ বলবে যে 2001-এর নির্বাচন নীল নকশার। আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি কি? এই কথাটাই যারা রাজনীতি করেন তারাই আমাদের চেয়ে অনেক বেশি বুঝেন। আমরা শুধু বলতে পারি যে আপনারা দেশে শান্তির জন্য করুন, আর এই আহ্বানটাই থাকবে যে দেশে যাতে শান্তি আসে, মানুষের উদ্বেগ যাতে না বাড়ে এবং দেশের উন্নতি অগ্রগতির পথটাই তারা তৈরি করবেন, তারা চিন্তা করবেন এবং আমাদেরকেও তারা সঠিক পথে যাওয়ার আহ্বান জানাবেন। এটি হচ্ছে রাজনীতিকদের দায়িত্ব। আমি জনাব জয়নুল ফারুকের কাছে জানতে চাইবো যে আমি সরকারি দল বা বিরোধী দল বা যে কোনো রাজনৈতিক নেতাদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তারা অনেক সময় আমাকে একটা জবাব দেন যে এটা হচ্ছে আমার একটা পলিটিক্যাল বক্তব্য, রাজনৈতিক জনসভায় এটা দলীয় বক্তব্য, এটা মাঠের বক্তব্য। তো আমরা এই মাঠের বক্তব্য থেকে বা মাঠের বক্তব্যটা কিভাবে একটি আমাদের মনের বক্তব্য কি হবে কেমনে বা কি করতে পারি সেটা নিয়ে আমরা একটু শুনবো এবং সৌরভ ভাই যে প্রশ্নগুলি নিয়ে তুলেছেন সেটা শুনবো। একটা বিরতি নিয়ে আসছি, বিরতিটার পরে এটা পুরোটা শুনবো।
বিরতির পর ফিরলাম আজকের বাংলাদেশে জনাব জয়নুল আবেদিন ফারুকের কাছে শুনছিলাম পলিটিক্যাল বক্তৃতা এবং পলিটিক্যাল কর্মসূচি নিয়ে। না, আমি যেটা বলতে চাইছিলাম কোন প্রসঙ্গে বলে গিয়েছি আসলে সংসদে যাওয়ার বিষয় না, বলি না মানে ওই যে আমরা কেন হরতাল থেকে আমরা অনশনে আসলাম, যে আমরা আমাদের নেত্রী একটা শান্তিপূর্ণ রাজনীতি হিসাবে সে দেশনেত্রী আপসী নেত্রী উপাধি লাভ করেছে। সে কোনোদিনও চায় না দেশে একটা অস্থিতির রাজনীতি হোক, দেশের জনগণ দেশের মানুষের কিছুটা ক্ষতি হোক। আপনি ইলিয়াস আলীর মতো একজন আমাদের সিনিয়র নেতা আজকে 32 দিন হয়ে গেল, তাহলে বেগম খালেদা জিয়া গুলশান বাসা থেকে কখন বাইরে হয়? মির্জা ফখরুল ইসলাম উত্তরা বাসা থেকে কখন বাইরে? যদি গোয়েন্দারা ওয়াকি টকির মাধ্যমে জানাতে পারে, খবর রাখতে পারে, তাহলে একটা ইলিয়াস আলী নিখোঁজ হওয়া যাওয়ার পর তাকে রাতে 1টার সময় তার বাসার সামনে উত্তরা বাসা থেকে কখন বাইরে? যদি গোয়েন্দারা ওয়াকি টকির মাধ্যমে জানাতে পারে, খবর রাখতে পারে, তাহলে একটা ইলিয়াস আলী নিখোঁজ হওয়া যাওয়ার পর তাকে রাতে 1টার সময় তার বাসার সামনে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে সরকার 32 দিনে খবর দিতে পারে না, সে গোয়েন্দা তাহলে ব্যর্থ, সরকার পরিচালনা সরকার ব্যর্থ। এটা হলো আমাদের অভিমত। তাহলে সরকারের দায়িত্ব যে ইলিয়াস আলীকে আমরা লুকিয়ে রেখেছি সরকারি দল বলে, বেগম খালেদা জিয়া লুকিয়ে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রীও বলে, তাহলে আমরা কোথায় লুকিয়ে রেখেছি সরকার বাইর করা উচিত। বাইর না করার কারণে তাদের এটা ব্যর্থতা, তারা পদত্যাগ করা উচিত, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, আইজির পদত্যাগ করা উচিত, ডিএমপি কমিশনের পদত্যাগ করা উচিত, ডিবি, এসবি, র্যাব সব পদত্যাগ করা উচিত। তাহলে আমরা তো উচিত শব্দটা ব্যবহার করি হচ্ছে যে অতীতের কোন স্মৃতি বা অতীতের কোন একটা লক্ষণের বিচার করে বা তুলনা করে। এই উচিতটা আমরা কেন, মানে আপনি এত জোর গলায় উচিতটা কেন বলছেন? আমরা কি আমি বলছি এই কারণে, বা এটা করবে না এটাও জানেন না, আমি বলছি এই কারণে যে একটা লোক যদি গ্রেপ্তার হয়ে তাকে 1 দিন 2 দিন রাখার পর তাকে নিয়ম হলো কোর্টে হাজির করা, তাহলে সরকার বলছে যে ইলিয়াস আলী, গোয়েন্দা, র্যাব, পুলিশ কেউ তাকে গ্রেপ্তার করে নাই। ধরেন কোন সন্ত্রাসী তাকে হাইজ্যাক করে নিয়ে গেল, তাহলে সে সন্ত্রাসীকে সরকার বের করতে পারছে না, ইলিয়াস আলী জীবিত আছে না মৃত আছে সেটাও তারা খুঁজে বের করতে পারছে না। তো আমরা কার কাছে দাবিটা করব? সরকারের কাছে তো করব, তাহলে সরকার ব্যর্থ। সে কারণে আমি বলছি, আমি মনে করি সরকার পদত্যাগ করা উচিত। আপনি আসেন সাগর রুনি আজকে এতদিন হয়ে গেল, কি কারণে নিহত হইল এই বিষয়টা কি সরকার উদ্ঘাটন করতে পারে না? আপনার সাংবাদিকরা তো সবাই দেখলাম ওই দিন সচিবালয়ের সামনে বসে রোদের মধ্যে বসে বক্তব্য দিচ্ছেন, গেল ওইটা উপসঙ্গে আমি যাব না। আমাদের এখন হঠাৎ হরতাল থেকে আপনি বলেছেন যে আপনারা একটা সন্দেহ করছেন মনে হয় আমাদের দলের প্রতি, যে আমরা আমাদের 33টা নেতা জেলে যাওয়ার পর আমরা দুর্বল হয়ে গিয়েছি। বিএনপি নিজেই বলছেন গণতন্ত্র কারাগারে। বিএনপি দুর্বল পার্টি নয়, বিএনপির অনেক ইতিহাস আছে। বেগম খালেদা জিয়াকে রাস্তায় রেখে অনেকে নেতা জাতীয় পার্টিতে গেছে, বেগম খালেদা জিয়া টলে নাই, নড়ে নাই, এককভাবে এরশাদ বিরোধী আন্দোলনে সে এককভাবে রয়েছে। আওয়ামী লীগ আমাদের সাথে ছিল, সে আওয়ামী লীগও চলে গেছে, ইলেকশন করছে, কিন্তু বেগম জিয়া ইলেকশন করে নাই। সে কারণে আমি মনে করি বিএনপি এই হরতাল থেকে অনশনে চলে আসে। মানে দলীয় নেতাদের মধ্যে 33 জন কারাগারে থাকা দলের জন্য কোন শক্তির ব্যাপারে কোন রকম কোন কমে নাই শক্তি না, আমি মনে করি না, বরং আরো ওরা থাকলেও কোনো শক্তি থাকবে না। ওরা যে জামিন হবে, ওরা কারাগারের ভিতরে থাকলে যদি শক্তি না কমে, বাইরে থাকলেও তো নিশ্চয়ই কোনো শক্তি বাড়াচ্ছিল না তারা। কেন বাড়াচ্ছিল না? মানে অঙ্ক আর কি। না না, অঙ্ক হলো তারা বাইরে থাকলে আমার নেতারা বাইরে থাকতো, জি, আমাদের দলের শক্তি বাড়তো। এখন তারা ভিতরে থাকলে তো শক্তি কমার কথা, একটু না, একটু কমে নাই, বরং আমরা আরো উজ্জীবিত হয়েছি। কারণ ঠিক আছে, বিএনপির নেতা কম নাই, বিএনপির অনেক উজ্জীবিত হয়ে গণ অনশন করুন, স্মারকলিপি দেন, সমাবেশ করুন, অন্তত হরতালটা করুন। এটা সরকারকে দেখাইছি যে সরকার এখনো আমরা শুনেন আমাদের মূল টার্গেট 10 জুন। নির্বাচন তো অনেক দেরি আছে। কিসের নির্বাচনের দেশে? বিএনপি ছাড়া কোন নির্বাচন আওয়ামী লীগ সাহস উই ডোন্ট কেয়ার। আওয়ামী লীগ, আওয়ামী লীগকে আমরা চিনি, 72-75 ইতিহাস আমরা জানি আওয়ামী লীগের। আওয়ামী লীগ কোন পার্টি? আওয়ামী লীগ মুখে যা বলে অন্তরে তা করে না, যা করে তা বলে না। আমরা বিএনপি দুর্বল পার্টি। মাঝখানে একটু ফুট করছে, তখন আপনি আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। না না না, তখন তাদের এইসব কারণে তো এই দল ছাড়তে হয়েছে। যারা দল পরিচালনা করতে কুক্ষিগত করে, যারা দল থেকে মানে দেশ থেকে দলকে ভালোবাসে, সেই দল করা যায় না। সে কারণে আমি বলছি যে আওয়ামী লীগের সাথে বিএনপি তুলনা করেন না।
আওয়ামী লীগ আমরা করে আছি, আমরা জানি আওয়ামী লীগ কি দুর্বল পার্টি। বিএনপি শহীদ জিয়ার দল, বিএনপি খালেদা জিয়ার দল, বিএনপি আগামীতে তারেক জিয়ার দল। শুধু এইটুকু বলতে চাই, আপনারা 33 ন, আরো 33 কত 99, এই 99 নেতা আমরা আর কজন আছি? নজরুল ইসলাম খান, আমি, আমাদের মঈন খান, আমাদের মওদুদ আহমদ সাহেব, আমাদের অনেক কিছু নেতা এখনো আছে। এই ক্ষেত্রে একটা কথা বলি, এই যে ধরেন যাদের বিরুদ্ধে আপনাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারো কারোর বিরুদ্ধে মামলা দিলেন, সরকার দিল, কারো কারোর বিরুদ্ধে দিল না, এটার মধ্যে কোনো আপনি এটা লেখা লেখেন না, তাহলে আমি পড়ি। আপনি একটা লেখা লেখেন। আচ্ছা, আজকে আপনারা মনে, এই যে এইটা খালেদের কথা চলে আসলেন, অত্যন্ত চালাক, ভালো, বুদ্ধিমান। সে বলছে যে 33 নেতাকে জেলে রেখে আপনারা দুর্বল হয়ে গেছেন। আপনি আজকে গণ অনশন, আপনার টেলিভিশনের চিত্রটা দেখেন, ভাইও দেখেছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে শান্তিপূর্ণ মানুষে আসে, অশান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারে অশান্তি সৃষ্টি করে। যারা শান্তিপূর্ণ কর্মসূচি ডিক্লেয়ার করে তারা কোনোদিনও অশান্তি করতে চায় না, কারণ জনগণ সম্পৃক্ত থাকবে না। আজকে আপনাকে বলি যে বিএনপির অতীতের ইতিহাস কথা বলে যে বিএনপিকে যতই আঘাত আসে, বিএনপির উপর যতই আঘাত আসে, বিএনপিকে দুর্বল করার যত ষড়যন্ত্র হয়, বিএনপি শক্তিশালী হয়। কারণ কোন ফেরেশতা শহীদ জিয়া দেশ পরিচালনার সততার জন্য বেগম জিয়াকে দোয়া করে। এই জন্য আমি মনে করি আমি দুর্বল। আমরা একটু আধ্যাত্মিক ভাবে চলে গেলাম যে একটু না, আমি অবশ্যই যাবো, যেহেতু আমি দল করি, আমার নেতা শহীদ জিয়া, আমার নেত্রী খালেদা জিয়া। এই জন্য শহীদ জিয়ার সততার জন্য এই বেগম, কোন ফেরেশতা শহীদ জিয়ার সততার জন্য আজ খালেদা জিয়াকে দোয়া করে বিদায় এখনো এত নেতা জেলে যাওয়ার পর সে টিকে আছে। কিন্তু ফারুক ভাই, আপনি যে কথা বললেন যে বিএনপি আন্দোলন করছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অটল ছিল, সবই ঠিক আছে, কিন্তু বিএনপি তো গত দুই টার্ম সরকারও পরিচালনা করে। সেই সরকার পরিচালনার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি আপনারা করেছেন, 15 দিনের জন্য করলাম, 15 দিনটা বাদে দিলাম, এই 15 দিন করেই তো মানে অনেক অঘটন। তত্ত্বাবধায়ক এনে দিলাম। আচ্ছা, তত্ত্বাবধায়ক এনে দিলেন, আবার ঠিক আছে, আপনার 15 দিনে তত্ত্বাবধায়ক আনছেন, শেখ হাসিনা 1.5 বছরে তত্ত্বাবধায়ক বাদ দিয়ে দিয়েছে। যিনি আজকে সেই তত্ত্বাবধায়ক এনের জন্য 174 দিন হরতাল করেছে, বাসে আগুন দিছে, সচিবালয়ে সেক্রেটারিকে উলঙ্গ করে রাস্তা যে কথাটা বলছিলাম যে আপনারা তত্ত্বাবধায়ক এনেছেন, তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়েছে, কিন্তু আপনারা যখন ক্ষমতায় গেলেন তখন এই যে বিরোধী দলে থাকতে যে অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়, কারাগারে যেতে হয়, গ্রেপ্তার হতে হয়, সেই কথাটি কি যারা সরকার যখন সরকার পরিচালনা করেছেন, আপনি অবশ্য সরকারের মন্ত্রী ছিলেন না, সুতরাং আপনার দায়িত্বটা অতটা না, তারা কি কখনো ভাবে যে আমরা যে জনগণের কাছে যে ওয়াদা করে আসছি সেই ওয়াদা পালন করছে কিনা? আরেকটি ব্যাপার বললেন যে আপনার শহীদ জিয়ার সততার ব্যাপারে কোনোই নাই, কিন্তু খালেদা জিয়াও 2বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, আপনার ভাষায় 3বার। কিন্তু অন্য নেতাদের সম্পর্কে যে বিতর্ক আছে, তারেক রহমান সম্পর্কে থাকতে পারে যে বিতর্ক আছে, তখন হাওয়া ভবন সম্পর্কে যে যেসব অভিযোগ আসছে, আপনারা পরবর্তীবার ক্ষমতায় যেতে চান নিশ্চয়ই তত্ত্বাবধায়ক, সেই ক্ষমতায় যাওয়ার জন্য এই ভুলগুলো কি আপনারা, আমরা আশা করব যে আপনারা স্বীকার করছেন কিনা বা সংশোধন করার চেষ্টা করছেন? আমাদের এইখানেই শেষ করতে হচ্ছে। আমরা আশা করব যে উনি তারেক রহমান সম্বন্ধে একটু উত্তর দিতে হবে, যেহেতু উনি আমার ভবিষ্যৎ নেতা। তারেক রহমানের দুর্নীতি 111 এর সরকারও প্রমাণ করতে পারে নাই, এই সরকারও কোনোদিন যতই ষড়যন্ত্র মামলা একটাও প্রমাণ করতে পারবে না। আমরা এখানে শেষ করি। শহীদ জিয়া খালেদা জিয়ার সুসন্তান। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।